চন্দনবাবু, আপনি নার্সিংহোমে ঠিক কী কাজ করতেন? আশা করি ম্যাডাম এই উত্তরটা সবাই জানে। আপনাকে যেটা জিজ্ঞেস করা হচ্ছে সেটার সঠিক উত্তর দিলে ভালো হয় চন্দনবাবু। বেশ, আমি নার্সিংহোমের স্টোর ইনচার্জ ছিলাম। মানে সমস্ত মেডিসিনের দায়িত্বে আপনি ছিলেন, তাই তো? হ্যাঁ ছিলাম, কিন্তু হ্যাঁ, তার মানে এটাও স্বীকার করছেন যে যা যা মেডিসিন স্টোর করা হতো সব আপনার সম্মতি নিয়েই হতো? না ম্যাডাম, নার্সিংহোমে ওই ময়ূক স্যার আর সৈকত স্যারের সাইন ছাড়া তো কোনো কাজই হতো না। এক্ষুনি যে হ্যাঁ বললেন? হ্যাঁ মানে আমি ছিলাম, তবে যেটা পয়েন্ট টু বি নোটেড মেলর্ড। সাক্ষীর হ্যাঁ না এর হেজিটেশন দেখেই বোঝা যাচ্ছে উনি কিছু একটা গোপন করার চেষ্টা করছেন। অবজেকশন লর্ড। আমার সহকর্মী বন্ধু ইচ্ছে করে আমার মক্কেলকে হ্যারাস করার চেষ্টা করছে। শুধু তাই নয়, নিজে ওর মুখে কথা বসিয়ে তার নিজের সুবিধা মতন ব্যাখ্যা করছে। এটা অত্যন্ত অনৈতিক এবং আইন বিরোধী। উকিল মহোদয়কে আদালত নিজের দায়রায় থেকে সওয়াল করতে আদেশ দিচ্ছে। ইয়েস মেলর্ড। চন্দনবাবু, আপনাকে আমার দ্বিতীয় প্রশ্ন। হ্যাঁ ম্যাডাম। আপনি তো একজন সজ্জন ব্যক্তি। দেখুন, নিজের মুখে নিজের গুণগান কি করে। এক্স্যাক্টলি। মিলর্ড, এইরকম একজন মানুষের গুন্ডা পোষার কি দরকার থাকতে পারে? গুন্ডা? আমি কি বলছেন ম্যাডাম? আমার বলে মাছ পোষার ক্ষমতা নেই। গুন্ডা? ছি 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 ছি। চন্দনবাবু মনে হয় ভুলে গেছে। একটু আগেই এনারা উইটনেস বক্সে দাঁড়িয়ে বলেছেন, ইনফ্যাক্ট ডেসক্রাইব করেছেন চন্দনবাবু কতটা মহানুভব। যদি পরিচয়ই না থাকে চন্দনবাবু, ওরা আপনার সম্বন্ধে এত কিছু জানলো কি করে? না মানে আমি যতদূর জানি আপনি তো নেতা বা অভিনেতা কোনোটাই নন যে এরা আপনার গুণমুগ্ধ সমর্থক হবে, তাই না চন্দনবাবু? ধর্মাবতার মোহনা দেবরায় যেটা বললেন আমি তার সঙ্গে সম্পূর্ণ একমত। এটা সত্যি ভাবার বিষয় যে এই সমস্ত গুন্ডাদের সঙ্গে চন্দন রায়চৌধুরীর আসল সম্পর্কটা কি। চন্দনবাবু, যা সত্যি তা আপনি মহামান্য আদালতকে বলবেন? ভয় পাবেন না, যা জানেন বলুন। ধর্মাবতার ওই সন্দীপ বাবুর দোকান ভাঙার জন্য ময়ূক স্যার এদের হায়ার করেছিল। তারপর এদের দিয়ে ওই সুজন বাবুকে কিডন্যাপ করানো, মারধর, ঠ্যাং ভাঙা, সেই সূত্রেই আমার একটু পরিচয়। এসব কথা বলে ময়ূক স্যারকে আমি বিপদে ফেলতে চাইনি। ধর্মাবতা, বাহ চন্দন বাবু, বাহ, চমৎকার। মা কসম বলছি স্যার, আমি বেঈমান না স্যার। স্যার একটু ভরসা রাখুন স্যার। কি করবো, উনি এমনভাবে আমার টেটুও দাবলেন, আমি এই কথাগুলো পেটে রাখতে পারলাম না স্যার। নাহলে আমার যে পেটে সেই সমস্ত কথা তো থাকে, আমার প্রাণ থাকতে বেরোতো, আপনি তো জানেন স্যার। চন্দনবাবু, এসব আপনি কি বলছেন? ধর্মবতা, চন্দনবাবু যে সম্পূর্ণ সত্য কথা বলছেন তার প্রমাণ সন্দীপ বাবুর বয়ান। এরা সবাই ডক্টর ময়ূক দেব রায়ের পোশাক। এসব মিথ্যে মিলর্ড, সাজানো কথা। ময়ূক দেবরায় চন্দনবাবুকে অন্ধের মতো বিশ্বাস করতেন, আর চন্দনবাবু ঠিক সেই বিশ্বাসের সুযোগটা নিয়েছেন, ময়ূককে দোষী করছেন নিজে ক্লিন চিট পাওয়ার জন্য। আদালত আবেগ নয়, প্রমাণ চায়। চন্দন রায়চৌধুরী যে মিথ্যে বলছেন তার সপক্ষে কোনো প্রমাণ আছে? এখনো পর্যন্ত আপনি চন্দনবাবুর বিরুদ্ধে কোনো উপযুক্ত প্রমাণ পেশ করতে পারেননি, যার দ্বারা প্রমাণ করা যায় চন্দনবাবু জাল ওষুধের লেনদেনের সঙ্গে সরাসরি যুক্ত। অপরদিকে ডক্টর ময়ূক দেবরায়ের বিরুদ্ধে আদালতে যে সমস্ত তথ্য প্রমাণ আছে তাতে সহজেই বোঝা যায় উনি জাল ওষুধের ব্যবসার সঙ্গে সরাসরি যুক্ত আছেন। আদালত সব দিক বিচার বিবেচনা করে ডক্টর ময়ূক দেবরায়কে। মিলর্ড, আমি রিকোয়েস্ট করছি, আমি অনুরোধ করছি মিলর্ড, এগুলো সব মিথ্যে, এটা একটা ষড়যন্ত্র। স্যার স্যার প্লিজ, ময়ূক দেবরায় কেসে আলটিমেটাম দেওয়ার আগে আমি রিকোয়েস্ট করছি আর একবার বিবেচনা করা হোক প্লিজ মিলর্ড। আদালত এই ব্যাপারে একমত। ডক্টর ময়ূক দেবরায়ের কেসটা জলের মতো সহজ, তাই নতুন করে বিচার বিবেচনা করার কোনো প্রয়োজন নেই। আছে মিলর, আছে।
কি পাজি তো করে নিজে একা একা নেমে চলে গেল। একটু ধরবি কোথায় তা না। এই যে থাম থাম, এতক্ষণে চলে এলাম, নিচে পৌঁছে গেলাম, এখন এসছে আমার হাত ধরতে। উড়ি বাবারে গেছি, দাম কদিন পর। তবে বাবা যাই বলো তাই বলো, গপ্পটা তুমি যে লিখেছো সে মানে আর বলার কথা না। তোর এইটুকু মাথায় কি করে এত কথা আসে বলতে গেলি বাবা, আমি তো অবাক হয়ে যাই, এত কিছু কি করে ভাবে। সত্যি রে মুস্তাক, তোর লেখার হাত কিন্তু খুব ভালো। আচ্ছা, তুই তো একটা কাজ করতে পারিস রে, ম্যাগাজিনে কেন দিস না গল্পগুলো? তুই না সত্যি আমার মতো মুখের আবার। এই শোন, ভাগ্যে থাকলে না অনেক কিছু হয়। এটা কিন্তু একবারে ঠিক কথা, ভাগ্যে থাকলে সব হয়। দেখ আমার ভাগ্যে ছিল, আজকে আমি দুপুরবেলা করে চলে গেলাম ছাদে, গায়ে কতদিন পর গেলাম। জানিস তো বিয়ের পর খাওয়া দাওয়া হতে আমি আর দিদি সোজা ছাদে চলে যেতাম। করতে দুজনে গিয়ে কি আবার করবো, গপ্প করতো, সুখ দুঃখের কত কথা হতো আমাদের মধ্যে। নিচে তো ওসব কথা কইবার জোর ছিল না তোমার ঠাকুমার জ্বালায়। হ্যাঁ ও বাবা, তাতে কি ওটা রোদ একটু পড়লো কি না পড়লো সঙ্গে সঙ্গে ঘর তোমাদের হলো, নিচে এসো, কত কাজ বাকি, আসিস না ডাকতো। ও বাবা, ওই দেখ আমার গুণধর ছেলেরা কোনো দুপুরের ঘুম ভাঙেনি। আচ্ছা দুপুরে এত ঘুম হয়, শরীর খারাপ হবে না বল? সুজন বলছি শোনো না, তুমি একটু চা করো না, তোমার হাতে চা না খুব ভালো লাগে। আমার হাতে চা খুব ভালো লাগে। ঠিক আছে আমি চা করে দেবো। দাঁড়া আগে ছেলেটাকে ডাকি, দুপুরে তো ঘুমোতে না, শরীর খারাপ করবে। সুজন, না না সুজন, ও সুজন রোড, দেখ ঘুম আর ভাঙছে না। আরে ওঠ না সুজন। ঘরে তো নেই, কোথায় গেল বলতে গিনি? মিলন, এইভাবে আদালতের কাজে বাধা দেওয়ার কারণ কি? আদালতের কাজে বাধা দেবার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, কিন্তু ময়ূখ দেবরায়ের কেসের রায় দেবার আগে আমি আদালতের সামনে কিছু তথ্য পেশ করতে চাই। মিলন, ময়ূক দেবরায়ের কেসে আর কিছু নতুন করে জানার বা শোনার নেই। উনি অযথা আদালতের সময় নষ্ট করছেন। আমার বন্ধুর বোধহয় ফিল্ম দেখতে যাওয়ার তাড়া আছে। এই ময়ূখ দেবরায়ের কেসে আজ পর্যন্ত সব থেকে বেশিবার যার নাম উঠেছে তিনি হলেন সুজন মৈত্র। মহামান্য আদালত অনুমতি দিলে আমি সুজন মৈত্রকে এখানে হাজির করতে পারি। সুজন, সেই সুজন মৈত্র যাকে চন্দন রায়চৌধুরী কিডন্যাপ করে অকথ্য অত্যাচার করেছে বলে অভিযোগ। তাই এই কেসে সুজন মৈত্রের সাক্ষ্য অত্যন্ত জরুরি বলে মনে করি। ধর্মবতার আমার শ্রদ্ধেয় উকিল বন্ধু যাকে নিয়ে এত কথা বলছেন, সে তো কথাই বলতে পারে না। সাক্ষ্য দেবেন কি করে? মাইন্ড করে নাকি? উনি কথা বলতে পারেন না এটা আপনি জানেন কি করে? Jokes apart, never mind.
মহামান্য আদালত অনুমতি করলে আমি সুজন মৈত্রকে কিছু প্রশ্ন করতে চাই। ইউ মে প্রসিড। থ্যাংক ইউ। আরে সন্দীপ, আমি ভুল দেখছি না তো? তোর মা ওকে কি করে ছাড়লো? ওই অসুস্থ শরীরে একা। আমার কি মনে হয় যেন অর্জুন বাবু বোধহয় সঙ্গে করে নিয়ে এসেছেন নাকি? কি করেই বা কথা বলবে, কি বা বলবে? ঈদে হাত রেখে বলুন, যা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। কি হলো বলুন। শালা বোম্বেকে দিয়ে প্লেব্যাক গাওয়াবার প্ল্যান করছে। বলে হাতি মতলে কিছু হয় না, এ নাকি পিঁপড়ে দিয়ে পাহাড় দিয়ে ঠেলিয়ে ফেলে দেবে। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। কোথায় গেল, কোথায় গেল? আমায় না বলে, হ্যাঁ? ভাব ভাব আমায় না বলে, হ্যাঁ ভাব আমায় না জানিয়ে পুকুরে বাড়ি থেকে বেরিয়ে গেল। এত বড় সাহস ওর হয় কি করে? আরে দেখো না, এদিকেই কোথাও একটা আছে। তুমি তো চিন্তা করো না তো, আজকাল কিন্তু তুমি খুব চিন্তা করো। চিন্তা এমনি এমনি করি না রাই, চিন্তা হয়। ঘর পোড়া করু তো, সিঁদুরে মেঘ দেখলে ভয় করে, ভয় করে। আচ্ছা চাচি, বলছি যে ও তো একটা ছেলে, বলো কতদিন এভাবে একা ঘরে বসে থাকতে পারে? হয়তো এই চায়ের দোকানে তুমি তোমার বন্ধুকে ডাকবে না, তুমি তোমার বন্ধুকে একদম ডাকবে না। এই তোমারটা সব সময় তুমি তোমার বন্ধুকে হাসুক, আজকেও সপের পোঁচ পা দেখেছো, ঠ্যাং ভেঙে দেবে একেবারে। কি হয়েছে, কি হয়েছে? নতুন কিছু হয়নি মা, নিত্যি যা হয় তাই হয়েছে। তোমার দেহর আমার হরমস কালি করে দিচ্ছে। এরকম আজকে ওর জন্য আমি ঘর ছাড়া হবো, আমি তোকে বলে দিচ্ছি। কোথায় চলে গেছে তখন নাম বললে? বলছি যে হয়তো কোথাও। আচ্ছা ভাবি, তুমি যখন অফিস থেকে এলে ওকে দেখলে বাইরে? না তো, আমি তো খেয়াল করিনি। ওই দেখো। আরে বাবা, সুজন যদি কোথাও যেত তাহলে তো বলেই যেত। তাই না, বলো না বলে গেছে। আমি বলিনি। এই রাই, তুমি আমার একটু বসো তো, হ্যাঁ। আমি সুজনকে ফোন করছি। নাও ধরো এটা। হ্যাঁ, সেই ভালো ফোন কর। কোথায় গেছে দেখ, কন ধরে নিয়ে আসবি বাড়িতে। ওর ঠ্যাং ভেঙে দেবো আমি একেবারে। মদর ছেলে কোথায়? মা, তুমি একটু শান্ত হও, আমি ফোন করছি বললাম তো। এই মুস্কান, তুমি আমার সাথে এসো তো। আমি না ফোন নাম্বারটাই ভুলে যাই সুজন। চল চলে আসবে, চলে আসবে। ফিরু কাজ দেখ, ঠ্যাং ভেঙে দেবো আমি ওর একেবারে। মদর ছেলে একটা। এই এসো, এবার বলো তো কি কাণ্ড বাঁধিয়েছো? আমি? আগে হ্যাঁ তুমি। তুমি হচ্ছে যত নষ্টের গোড়া। তোমার সাপোর্ট ছাড়া তো সুজন কোথাও যাবে না। কি হলো, চুপ করে আছো কেন? বলো, আরে বলো, বলবে তো। মাগো, পেটে ব্যথা করছে। হ্যাঁ জানতাম। এসব কথা পেটে থাকলে তো। ভাবি দাঁড়াও না, বলছি তো। আসলে সুজন আমাকে রিকোয়েস্ট করেছিল, ওর কিসব দরকার ছিল। প্রথমে আমি বিশেষ গুরুত্ব দিইনি, কিন্তু তারপর ওর করুণ মুখের দিকে তাকিয়ে। আমাকে আজ বেরোতেই হবে, প্লিজ একটু ম্যানেজ করো। কিন্তু ভাবি, ও ঠিক কোথায় গেছে আর কি রাজকার্য করতে গেছে সেসব প্রশ্ন আমায় করে কোনো লাভ নেই। আমি কিচ্ছু জানি না, আমি সত্যিই জানি না ভাবি। ভাবি, চাচি আমাকে কি ভাবছে বলো তো? আমাকে বারবার করে বলে দিলেন যে তাড়াতাড়ি চলে আসবে। আমার কথা শুনলে তো ভালো লাগে না। আরে বাবা, ও কি বাচ্চা ছেলে নাকি? তুমি এত ভাবছো কেন? ও ঠিক চলে আসবে। তুমি এত নিশ্চিন্ত হচ্ছ কি করে? ও
তার মানে তুমি সব জানো? হ্যাঁ, তা আমি আবার কি করে জানবো? তবে কেমন যেন একটা গন্ধ পাচ্ছি, বুঝলে? কিসের? রহস্যের। মানে আমার মনে হয় সুজন কোর্টে গেছে। আপনার সামনে যিনি কাঠগড়ায় দাঁড়িয়ে আছেন তার সঙ্গে আপনার পরিচয় কিভাবে? উনি আমার বড়দির দেওর। তার মানে আত্মীয়? আত্মীয় শব্দের মানেটা আমি বা আমার পরিবারের লোকজন আমরা সবাই খুব ভালো করে জানি, কিন্তু কিন্তু কি সুজন? কিন্তু এই মানুষটা আমাদের আত্মীয় বলে মনে করেন না। উনি ডক্টর ময়ূর দেবরায়, দেবরায় বাড়ির ছেলে। আমরা ছাপোষা মানুষ, আমাদের সাথে ওনাদের কোনো চিহ্ন আত্মীয়তা হতে পারে না স্যার, কোনোদিনও হতে পারে না। আমাকে আত্মীয় বলার আগে নিজের দিকে তাকিয়ে দেখো, প্রভেদটা বুঝতে পারবে। এটা তো গেল অহংকারের কথা। আমি ভাবছি অন্য ব্যাপার। ওনার মতো এমন বিচক্ষণ মানুষ, শিক্ষিত মানুষ, তাকে এমন ভাবে বাদর নাচ নাচাচ্ছে কে? সেই অহংকার। আমি শুনেছিলাম অহংকার নাকি মানুষকে অন্ধ করে দেয়। আজ সেটা নিজের চোখের সামনে দেখছি। এই ময়ূর দেবরায়, যে নিজের দাদা বৌদিকে নিজের শত্রু বলে মনে করত, যে চন্দন বাবুর মতো একজন মানুষের উপর ভরসা করে, যে জীবনের ন্যায় নীতি কোনটা ভুল কোনটা ঠিক সেগুলো শুধুমাত্র বিচার করে আবেগের বসে পড়ে, এই ময়ূর দেবরায়, যার কাছে মানুষের মানদণ্ডটা শুধুমাত্র তার সামাজিক প্রতিষ্ঠার উপর। আর এটাই হয়তো উচিত পরিণতি। ময়ূর দেবরায় নিজে একজন নামকরা ডাক্তার। দেবরায় বাড়ির মতো নামজাদা পরিবারের ছেলে, সে আজকে কাঠগড়ায় দাঁড়িয়ে। এও দেখতে হচ্ছে। অবশ্য তার কার্যকারণও আছে স্যার। উনি জাল ওষুধের কারবার না করুন, পাপ করেছেন অনেক। আমাদের সংস্কৃতিতে দাদাকে বাবার জায়গা দেওয়া হয় আর বৌদিকে মায়ের জায়গা। এই ময়ূর দেবরায় নিজের দাদা বৌদি শুধু নয়, দাদার শ্বশুর বাড়ির লোকজনকে দিনের পর দিন এতটা মানসিক যন্ত্রণা, এতটা মানসিক কষ্টের মধ্যে রেখেছে, এটা হয়তো তারই ফল। এটাই হয়তো ডক্টর ময়ূর দেবরায়ের যোগ্য শাস্তি। সওয়ালের সুবিধার্থে আমি চন্দন রায়চৌধুরীকে আরেকবার কাঠগড়ায় আসতে অনুরোধ জানাচ্ছি।